আসসালামু আলাইকুম। স্টুডিও 17 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আসার মূলত আমি অনেকদিন ধরে আসলে টিউটোরিয়াল বানাই অথবা টিউটোরিয়াল বিভিন্ন ক্ষেত্রে সেটা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন নিয়ে আমি সাধারণত টিউটোরিয়ালগুলো করে থাকি গ্রাফিক্স ডিজাইন নিয়ে। আর পাশাপাশি আমরা যে কাজগুলো করি তার ভিতরে একটি কাজ হচ্ছে যে ভার্চুয়াল কারেন্সি ট্রেডিং। তো আমরা এই ট্রেডিং নিয়ে কিছু জিনিস শেয়ার করব যেগুলো যাতে আমরা বুঝতে পারি আসলে ভার্চুয়াল কারেন্সিটা কি, ক্রিপ্টো কারেন্সি বা ভার্চুয়াল কারেন্সিটা কি। তো ভার্চুয়াল কারেন্সি নিয়ে আমরা যে প্রথমেই যে কথা বলতে আসছি, আমরা অনেকেই শুনে থাকি বিটকয়েনের কথা। তো আজকের বাজারে বিটকয়েনের প্রাইসটা যদি আমরা দেখতে যাই তাহলে হয়তো আমাদের চোখ মাথায় উঠবে, যেটা 2008 সালে মার্কেটে আসছে। আর সেই বিটকয়েন আজকে বাজারে কোথায় আমরা যদি দেখি সেটা হয়তো আজকে আমাদের আমরা দেখি। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে আমাদের একটা ওয়েবসাইট আছে যেখানে সব ভার্চুয়াল কারেন্সি নিয়ে তার প্রতিদিনকে ট্রেডিং সম্পর্কে দেখায়। তার ভিতরে আমাদের মোস্ট পপুলার একটি সাইট হচ্ছে যে কয়েন মার্কেট ক্যাপ ডট কম। কয়েন মার্কেট ক্যাপ ডট কমে আমরা গেলে আমাদের যে ভার্চুয়াল কারেন্সিগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। প্রতিদিনকে এটার ব্যালেন্স কতটুকু ওঠানামা করতেছে, কতটুকু নামতেছে, কতটুকু উঠতেছে, সেগুলো আমরা দেখতে পাবো। সেখানের ভিতরে বিটকয়েনের প্রাইসটা আমরা দেখি $2711। ইটস টু মাচ। 2008 সালে যার ভ্যালু ছিল হয়তো কয়েক সেন্ট, কিন্তু সেটা আজকে বর্তমান বাজারে $2711। হয়তো আমাদের অনেকেই আজকে, আমি যদি আমার জায়গা থেকে বলি, আমি যদি একটা কয়েন কিনতে চাই, আহ, হয়তো আমি সেটা কিনতে পারবো না। বাংলাদেশি টাকার সেটার ভ্যালু হয়তো 2 লক্ষ টাকার উপরে, সেটা আমার পক্ষে কিনা সম্ভব হবে না। ইটস নট পসিবল। সো আগামী 2 বছরের ভিতরে কিন্তু এই বিটকয়েনের প্রাইসটা হয়ে যাবে, বা এই বছরের শেষের দিকে 3, 4 অথবা 5-6 হাজার টাকার উপরে চলে যাবে, মানে সরি, $5-6 হাজার উপরে চলে যাবে। সেই মুহূর্তে তো প্রশ্নই আসে না এটা কিনতে পারবো। তো এর পরবর্তীতে আমরা আহ, দেখি আস্তে আস্তে যে ইথারিয়ামটা প্রাইস কত, $333। তারপর রিপলের প্রাইস, এটা সেন্টে আছে। এখানে একটা কথা বলে রাখি, ভার্চুয়াল কারেন্সির ভিতরে এখানে দুইটা জিনিস ফ্যাক্ট করে। একটা হচ্ছে সেন্ট্রালাইজ আর একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ। সেন্ট্রালাইজটা হচ্ছে যে আপনি কোনো জায়গা থেকে সেন্ট্রালি এটাকে নিয়ন্ত্রণ করা, অনেকটা ব্যাংকিং সিস্টেমের মতো। আর ডিসেন্ট্রালাইজ হচ্ছে যে আপনার প্রতিটা জায়গায় বিভিন্ন ব্লকে বিভিন্ন জায়গায় সারা ওয়ার্ল্ডে ভাগ হয়ে থাকছে, যেখান থেকে আপনি একটি নেটওয়ার্কের মাধ্যমে আপনি আপনার এক্সচেঞ্জ এবং লেনদেন করতে পারবেন। তো বেসিক্যালি আমরা ক্রিপ্টোকারেন্সির দিকে ফেভার করি। আমরা হচ্ছে যে ডিসেন্ট্রালাইজ সিস্টেমটাকে, কজ হচ্ছে যে এখানে কোনো নিয়ন্ত্রণ সংস্থা নাই। আপনার টাকা আপনি নিয়ন্ত্রণ করবেন, আপনার টাকায় আপনি হ্যান্ড ওভার করবেন, আপনার সব কিছু আপনিই করবেন। তাহলে এখন আমরা দেখি সামনের দিকে আরেকটু দেখি। লাইট কয়েন আছে, ইথারিয়াম ক্লাসিক আছে, নেমা আছে। এইভাবে আমাদের টোটাল 762টা কারেন্সি আছে বর্তমান মার্কেটে। হয়তো আজকে অনেকেই আমাকে দেখতেছেন, আমার দেখার পর হয়তো কারেন্সি সম্পর্কে অনেকে হয়তো আজকে নতুন করে জানতেছেন। যারাই নতুন করে জানতেছেন হয়তো তারা অবাক হইতে পারেন যে এটা আসলে কি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ক্রিপ্টোকারেন্সিটা কি বা ভার্চুয়াল কারেন্সি। এটা আসলে আসাটাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নেই। কিছুদিন আগে তো আমি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতাম বা বিটকয়েন সম্পর্কে হয়তো আমি ডিটেলস কোনো কিছু জানতাম না। এটা উৎপাদন কোথায়, এটা আবার কীভাবে সার্কুলেট হয়, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা জানতাম না। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো জানার চেষ্টা করব। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আসলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতে গেলে আমাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তার ভিতরে প্রথম সমস্যা হচ্ছে যে আমাদের যে জায়গায় ক্রিপ্টোকারেন্সিটা একটু দূরে আছে, তার ভিতরে প্রথম হচ্ছে যে আমাদের ডলার, যে আমরা ইউএসডি ডলার, যেটা আমাদের এখন বর্তমান বিশ্বের প্রতিটা কারেন্সির সাথে আমাদের কম্পেয়ার করা হয় ইউএসডি ডলারকে। সেই ইউএসডি ডলার আমরা কিনতে গেলে অথবা বেচতে গেলে, অথবা আমরা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং যারা আছি তারা যদি এগুলা টাকাগুলো আনতে যায় বা দিতে যায়, তাহলে ওই ক্ষেত্রে কোনো একটা আমরা
তখন ওই ক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। আসলে আই ডোন্ট নো হোয়াই যে বিশ্বের একমাত্র ই-ওয়ালেটের ভিতরে সবচেয়ে ফেমাস ই-ওয়ালেট হচ্ছে যে পেপল। পেপলটা যখন আমাদের বিএনপি সরকার ক্ষমতায় আসছিল তখন পেপল যখন মানে প্রতিষ্ঠা হচ্ছিল তখন বাংলাদেশে পেপল বাংলাদেশ দিতে চাইছিল, কিন্তু আমাদের মাননীয় তখনকার সময় মাননীয় প্রধানমন্ত্রী বা চেয়ারপারসন তখন এটা অ্যাকসেপ্ট করেন না। যদি কোনো ধরনের ক্ষতি হয়, তো ক্ষতি হইছে, সেটা না করাতে আমাদের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণটা এত বড় যে আমরা সেটা হয়তো আজ যত রিয়েলাইজ করতেছি না, হয়তো 5 বছর পরে আরো 5 বছর পরে রিয়েলাইজ করতে পারবো। তো আমরা এত কথা না বলে আসলে এখন যেখানে আছি, যে অবস্থায় আছি, আমরা চাইবো এখান থেকে বেরিয়ে এসে মার্কেট সম্পর্কে জানা এবং কি মার্কেট নিয়ে কিছু স্টাডি করা এবং কি যাতে আমাদের ইন ফিউচারে আমরা যাতে কিছু করতে পারি অথবা আমাদের কাছে কিছু অ্যাসেট থাকে। তো তার ভিতরে আমি একটা কথা বলি, এমন কিছু কোম্পানি আছে যারা বিটকয়েনের কারণে আজকে মিলিনিয়ার এবং কি তাদের পুরা কোম্পানি অ্যাসেট মিনস হচ্ছে যে আপনার তার কোম্পানির টোটাল ইনভেস্টমেন্ট কিন্তু সেই বিটকয়েনের মাধ্যমে করছে। যেমন তার বিটকয়েন বলতে সে 2010 সালে আমি একটু ফিউচার নেটের কথা বলি। ফিউচারনেট.ক্লাব এটা হচ্ছে যে একটা সোশ্যাল সাইট। এই সোশ্যাল সাইটের টোটাল ইনভেস্টমেন্টটা কিন্তু আমাদের আসছে যে আপনার ই থেকে বিটকয়েন লেনদেন, বিটকয়েন সবকিছু থেকে সোশ্যাল নেটওয়ার্কে এটা টোটাল ইনভেস্টমেন্টটা আসছে বিটকয়েন থেকে। তো আমরা আসলে পৃথিবীর কোন প্রান্তে আছি, কোথায় আছি, কি করতেছি আসলে আমরা বুঝতেছি না। আমরা আজও হয়তো বাংলাদেশের কিছু পার্সেন্ট ছাড়া হয়তো ম্যাক্সিমাম পার্সেন্ট হয়তো জানি না ক্রিপ্টোকারেন্সি কি। একটা কথা সবাই মনে রাখেন বা মনে রাখার চেষ্টা করেন যে few years later মেবি ব্যাংকিং সিস্টেমটা আর থাকবে না। কারণ হচ্ছে যে আপনি ব্যাংকে গেলে যে সমস্যাগুলো করতেছেন তার ভিতরে প্রথম সমস্যাটা হচ্ছে যে আপনার ব্যাংকের ডিপোজিট, উইথড্রল, মাসিক ফি, ইয়ারলি ফি, ক্রেডিট কার্ড ফি, আপনার ডেবিট কার্ড ফি, এই ফি টোটাল ফি, আপনার যদি আপনি টাকা রাখেন তারপর সরকারি ফি, এই সব কিছু মিলে দেখা যাচ্ছে যে আপনার কি হচ্ছে, একটা সময় গিয়ে আপনার এটা ব্যালেন্স থেকে আপনার টাকা কাটতেছে। তার চাইতে বড় সমস্যা হচ্ছে আপনার টাকা কাটতেছে, এটা বড় সমস্যা না। বড় সমস্যা হচ্ছে আপনি সার্ভিসের জন্য যখন যাচ্ছেন আপনি বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট বা অনেক জটিলতার সম্মুখীন হচ্ছেন। যেমন ধরেন আপনি কিছু টাকা তুলবেন, ব্যাংকে গেলেন, ব্যাংকের সিরিয়াল ধরলেন, টাকা তুলতেছেন, এতে আপনার প্রায় দেখা গেছে যে আপনার অনেকগুলা সময় নষ্ট হচ্ছে। আপনি একটা ট্রানজ্যাকশনের জন্য যখনই যাবেন তখন দেখা গেছে যে আপনার ওই ক্ষেত্রে হাফ অ্যান আওয়ার হতে 45 মিনিটস দেখা যাচ্ছে ওই ট্রানজ্যাকশনের পিছনে আপনার টাইম ওয়েস্ট হচ্ছে। আর বিটকয়েন বলেন, ইথেরিয়াম বলেন বা ভার্চুয়াল কারেন্সি অথবা ক্রিপ্টোকারেন্সি, যাই নামেই রাখি, সব কারেন্সিগুলো সবই একই। তো এটাতে আপনার ফ্যাসিলিটি হচ্ছে যে আপনি জাস্ট উইথিন 3 or 4 সেকেন্ডের ভিতরে আপনি আপনার পেমেন্ট করে ফেলতে পারবেন উইদাউট এনি কোনো ধরনের ঝামেলা ছাড়া, কোনো ধরনের লাইন ছাড়া, কোনো ধরনের কোনো কিছু ছাড়া। বিদেশে অলমোস্ট ইউএসএতে, তারপরে বললেন চায়নাতে এবং কি গতকাল ইন্ডিয়াতে এই বিটকয়েনটা লিগ্যালাইজ করছে। আমরা হয়তো অনেকেই পত্রিকা এবং নিউজ পেপার অনেক কিছুতে আমরা দেখতে পারি যে আসলে বিটকয়েনটা লিগ্যালাইজ করছে। তো আমাদের দেশেও হবে, সেটা কবে হবে সেটার সিকিউরিটি বা সিউরিটি আসলে আমরা কেউই দিতে পারতেছি না। আমাদের সরকারের যখন মর্জি হয় সেটা লিগ্যালাইজ করবে, যখন মর্জি হবে না তখন। তো এখানে আমাদের আসলে প্রথম কথা হচ্ছে ডলারটাই যেখানে আমাদের এক্সচেঞ্জের সমস্যা, সেক্ষেত্রে আমরা বিটকয়েন তো আনি, সেটা একটা বিশাল বিষয়।
বিটকয়েন মেবি হয়তো হবে। তো আমাদের যারা আগ্রহ আছে হয়তো আমরা চেষ্টা করব সবার সাথে আমাদের টেকনিকগুলো এবং কি আর্নিংয়ের জন্য বা বিটকয়েনের জন্য অথবা যে কোনো একটা কয়েনের জন্য, ভার্চুয়াল কারেন্সির জন্য, ক্রিপ্টো কারেন্সির জন্য আমরা সবার সাথে আমাদের নলেজগুলো শেয়ার করবো। এবং কি কারো যদি কোনো উপদেশ বা কমেন্টস কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই মাস্ট কমেন্ট করবেন নিচে, দিয়ে আমাদেরকে জানাই দিবেন। আমরা নেক্সট আপনাদেরকে আরও কিছু জানানোর চেষ্টা করব। তো আমরা আসলে নেক্সটে আমরা কথা বলবো, আমরা নেক্সট কীভাবে আমরা কথা বলবো, আমরা কীভাবে ফ্রিতে বিটকয়েন বলেন, ইথারিয়াম বলেন, রিপল বলেন, ডাস কয়েন বলেন, আমরা কয়েনগুলো কীভাবে আর্ন করতে পারি, কয়েন কীভাবে আর্ন করতে পারি ফ্রিতে উইদাউট এনি ইনভেস্টমেন্ট। আমরা এখানে কয়েনগুলো চাইলে কিনতে পারবো, হয়তো এখন সেটা আমাদের কিনা পক্ষে সম্ভব না। কজ হচ্ছে যে একটা বিটকয়েন যদি কিনতে যাই তাহলে হচ্ছে যে 2 লাখ অ্যাবোভ আমাকে টাকা লাগবে। ওই টাকা আমাদের আসলে ইজ নট পসিবল ফর আস। $2711 একটা কয়েন, এটা আসলে আমাদের জন্য পসিবল না। সো আমরা কয়েন আর্ন করবো সেটা শুধু নির্দিষ্ট কিছু ওয়েতে, যেগুলো আমরা খুব সহজে জানতে পারবো ফ্রিতে। তা আমাদের এই জন্য আমরা আউটসোর্সিং অনেকেই করতে চাই। তো আউটসোর্সিং শুধু আমাদের যে মার্কেট প্লেসগুলো আছে, আপওয়ার্ক, ইল্যান্স, তারপর ফাইবার, তারপর হচ্ছে যে আইওয়ার্ক, তারপর ফ্রিল্যান্সার.com, এই ধরনের যে মার্কেট প্লেসগুলো আছে, আউটসোর্সিং শুধু ওগুলাতে সীমাবদ্ধ না। আউটসোর্সিং আমাদের অনেকগুলো ফিল্ড আছে, আমরা যেখান থেকে আমরা আমাদের রেভিনিউটা আমরা আর্নিং করতে পারবো বা আমাদের টাকা আর্নিং করতে পারবো। তো ওইগুলো অনেক ধরনের সোর্স আছে, আমরা সেগুলা নেক্সট স্টেপ বাই স্টেপ দেখবো। আর যদি কারো কোনো কিছু জানা থাকে কমেন্টস বিলো, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ধন্যবাদ সবাই।